আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এমন একটি সুন্দর আয়োজনে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরকে, যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন এবং বাংলাদেশে যারা মেধাবী ছাত্র এবং ছাত্রী, তার মধ্যে শরীয়তপুর জেলার মধ্যে যারা A+ প্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়ে সুন্দর একটি আয়োজন করেছেন। আমিও তার মধ্যে একজন ব্যক্তি হিসাবে নিজেকে খুবই ধন্য মনে করছি যে মহান রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে একটি সুন্দর সাফল্যমণ্ডিত একটি অর্জন করার তৌফিক দান করেছেন। সর্বপ্রথম আমি আপনাদের আমার একটি অভিমত প্রকাশ করতে চাই। যখন আমার পরীক্ষা চলমান, আমি যখন পরীক্ষায় অংশগ্রহণ করতেছিলাম, প্রতিদিনই বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের থানা দায়িত্বশীল ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতেন এবং পাশাপাশি আমাদেরকে ভালো পরীক্ষা দেওয়ার জন্য, ভালো ফলাফল করার জন্য এবং পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার জন্য বিশেষ সব দিক দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করতেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকতেন এবং আমাদের বিপদে আপদে সবসময় বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বশীল ভাইদেরকে পাশে পেয়েছি। এজন্য বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন হয়তো নিজের পরিশ্রম ধারা এবং পিতামাতা, শিক্ষক এবং প্রিয় বড় ভাইদের পরামর্শের মাধ্যমে নিজেরা যে অর্জন করতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমি আশা করি সকলেই মেধাবী শিক্ষার্থী। শুধু আমাদের মেধাবী শিক্ষার্থী হলে চলবে না, আমাদের সর্বপ্রথম নিজেদের নৈতিকতা এবং চরিত্রটাকে আগে ঠিক করতে হবে। এজন্য আমরা সবসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা আমাদের কাছে গিয়ে, আমাদের ধারে গিয়ে বলে যে যেমনিভাবে পড়াশোনার জন্য মোটিভেশন করে, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ, কোরআন হাদিস পড়া, বিভিন্ন ইসলামী সাহিত্য পড়া, নিজেদের চরিত্রটাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত করে তোলার বিভিন্ন মোটিভেশন তারা আমাদেরকে দিয়ে থাকে। এবং আমি এটা আশা করি এবং সবসময় বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইরা কখনোই একজন মেধাবী শিক্ষার্থীকে বিপদের মুখে বা খারাপের দিকে ঠেলে দেয় না। তারা মেধাবী শিক্ষার্থীদেরকে সুন্দরের ভালো পথের দিকে, আল্লাহ তাআলার পথের দিকে তারা সবসময় ছাত্রদেরকে আহ্বান করে এবং নিজেদের মেধা বিকাশের জন্য আরো যে বিভিন্ন কৌশলগুলো আছে তারা সেগুলো ছাত্রদের মাঝে উপস্থাপন করে এবং আরো তাদেরকে আরো মেধাবী হওয়ার জন্য, আরো ভালোভাবে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কর্তৃক আয়োজিত কিছুদিন আগে কেন্দ্রীয় HRM বিভাগের পক্ষ থেকে যারা বাংলাদেশ থেকে যারা A+ প্রাপ্ত হয়েছেন তাদেরকে নিয়ে বাছাইকৃত প্রায় 150 জনকে নিয়ে একটি সুন্দর একটি ইউথ স্কিলের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল ঢাকা শহর, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও কবুল করেছেন। সফরটা ছিল 10 দিনের। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 দিনের এই সফরটা, 10 দিনের যে কোর্সটা আমি করতে পেরেছি, সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন দায়িত্বশীল, বিভিন্ন ভার্সিটির লেকচারার, বিভিন্ন ভার্সিটির ভিসি এসে আমাদেরকে বিভিন্ন মোটিভেশন দিয়েছেন এবং
আরো জীবনে কিভাবে নিজের লক্ষ্যমাত্রাটাকে আরো সুন্দর করে, নিজের জীবনটাকে আরো সুন্দর করে একমাত্র লক্ষ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাত এবং নিজের জীবনে সাফল্য, নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য যে মোটিভেশনগুলো, যে কথাগুলো আমাদেরকে বলার দরকার, সেগুলো তারা আমাদেরকে দিয়েছে। এই জন্য সর্বোপরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে উপস্থিত হয়েছেন আমার শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা, আমি আশা করি সবসময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাশে থাকবেন এবং তাদেরকে সর্বোপরি আপনাদের পাশে পাবেন, এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাফিজ রবিউল ইসলামকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুপ্রিয় অভিভাবক, এ পর্যায়ে আমাদের মাঝে অভিভাবকদের মধ্য থেকে কথা নিয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি আমাদের শহীদুল ইসলাম পাইলট ভাইয়াকে, যার সন্তান এ প্লাস পেয়েছে। স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি শহীদুল ইসলাম পাইলট ভাইয়াকে। তিনি পেশায় একজন সাংবাদিক, আমাদের কলম যোদ্ধা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষক ও আজকে যাদের নিয়ে আয়োজন, আমাদের যে সন্তানের মতো আমার নিজেরও সন্তান আছে, যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জিপিএ 5 পেয়ে তাদের বাবা মায়ের মুখে উজ্জ্বল করেছেন, সেই সৌভাগ্য সন্তানেরা, উপস্থিত অভিভাবক সকলকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে সন্তানরা যেভাবে কষ্ট করে লেখাপড়া করে, তারা সম্পূর্ণই বাবা মায়ের অনুপ্রেরণা, তাদের ইচ্ছা, তাদের চেষ্টা এবং সন্তানদের ইচ্ছার উপর ভিত্তি করেই আজকের এই আয়োজন। আজকের এই আয়োজনে বিশেষ করে আমি লক্ষ্য করছি অনেক শিক্ষক এখানে উপস্থিত আছে। তো আমি এই যারা শিক্ষক এখানে উপস্থিত হয়েছে, তারা আসলে ছাত্রদের প্রতি তাদের একটা ভালো আন্তরিকতা আছে। আমি মনে করি যে এই যে আজকের যে আয়োজনটা যারা করেছে, এই আয়োজনটাকে আমি সাধুবাদ জানাই। আমি চাই যে এই আজকে যে ছাত্র সংগঠনের প্রতি সকলের একটা শুভকামনা থাকবে, যে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তাদের যে অনুপ্রেরণা, তাদের যে ছাত্রদের প্রতি ভালোবাসা, এটা আটক থাকবে আগামীতে। এই সংগঠনের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও উপস্থিত সকলের শুভকামনা, এবং যারা আজকের এই আয়োজনের যে ছাত্র, তারা আগামীতে ভালো কিছু করবে, বড় কিছু হবে, মা বাবার মুখের হাসি আরো উজ্জ্বল করবে, এবং এই সংগঠনের প্রতি সকলের ভালোবাসা থাকুক। উপস্থিত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত কলম যোদ্ধা এবং অভিভাবককে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি আমাদের অভিভাবকদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় জনাব সাইয়েদ মনিরুজ্জামান স্যারকে অভিনন্দন জানাচ্ছি বক্তব্য নিয়ে আসার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাইয়েদ মনিরুজ্জামান। আজকে 2025 সালে শরীয়তপুর জেলার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী সম্পাদনার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শিক্ষক, সাংবাদিক এবং অভিভাবক সহ আজকের যারা আয়োজন, আমার ছেলে এবং মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম। আজকের এই আয়োজন যারা করেছেন ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের ভবিষ্যতে যারা স্বপ্ন বাস্তবায়নের জন্য 18 কোটি মানুষের স্বপ্নকে যারা লালন করে ভবিষ্যতে এই দেশকে সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য, একটি আদর্শ দেশ হিসাবে করার জন্য, একটি প্রগতিশীল দেশ হিসাবে করার জন্য যারা প্রত্যয় নিয়ে এই সমাজে কাজ করছেন ইসলামী ছাত্র শিবির, তাদেরকে আয়োজনের জন্য ধন্যবাদ দিচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং আমার আজকে যারা আয়োজন, যাদের জন্য এই অনুষ্ঠান করা হয়েছে, তোমরা 10 বছর অতিক্রম করে একটি সুন্দর একটি রেজাল্ট করেছে। এই জন্য ইসলামী ছাত্র শিবির, আমরা যারা ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ছিলাম, তোমাদেরকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ দিচ্ছি এবং তোমাদের জীবনে আরো স্বপ্ন সুন্দরভাবে বাস্তবায়ন করো সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের জন্য আজকে 10 বছর পেরে একটি সার্টিফিকেট অর্জন করেছো। প্রায় অনেক ছাত্র 2000-এর মতো ছাত্র পরীক্ষা দিয়েছে, তার ভিতরে তোমরা প্রায় 200-র মতো এ প্লাস পেয়েছো। তোমাদের স্বপ্ন আছে হয়তো ডাক্তার হবে, অথবা ইঞ্জিনিয়ার হবে, অথবা ভালো একজন সমাজসেবক হবে। তোমাদের অনেক স্বপ্ন রয়েছে। এই স্বপ্নের পাশাপাশি আমাদের যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা আমাদেরকে যে সৃষ্টি করেছে সেটাও তোমাদেরকে চিন্তা করতে হবে। তোমাদের চিন্তা করতে হবে একটা ক্লাসে 100-150 ছাত্রবৃন্দকে তোমরা কয়েকজন মাত্র সেখানে ভালো রেজাল্ট করেছো, এটা একমাত্র তোমাদের পরিবারের, তোমাদের পিতামাতার এবং তোমাদের শিক্ষাগুরু এবং তোমাদের প্রচেষ্টার কারণে এটা হয়েছে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত স্বরূপে তোমরা সেটা অর্জন করতে পেরেছো। তোমাদের জানতে হবে, তোমাদের শিখতে হবে যে আমরা কেন এই দেশে সৃষ্টি হয়েছি, আমরা এই পৃথিবীতে কেন এসেছি এবং আমাদের করণীয় কি। আজকে এই সমাজে অনেক ডাক্তার রয়েছেন, অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন, অনেক আমরা জানি যে অনেক এদেশে অনেক মন্ত্রী ছিলেন, সচিব ছিলেন, জজ ছিলেন, কিন্তু অনেকেই কিন্তু এই 5 আগস্টের পরে তাদেরকে দেশ থেকে চলে যেতে হচ্ছে। কেন চলে যেতে হচ্ছে? একমাত্র কারণ হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন। আমরা তোমাদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, তোমরা একজন আদর্শ ছাত্র হও, তোমরা একজন ভবিষ্যতে দেশের কর্ণধার হবে, তোমরা আল্লাহ রাসূলের পথে সন্তুষ্ট মতে চলার চেষ্টা করবে এবং তোমাদের পিতামাতা যে কষ্ট করে তোমাদেরকে পড়াশোনা করাইছে তারা যেন তাদের মুখে শান্তি ফিরে দিতে পারো। আদর্শ একজন মানুষ হিসেবে বাংলাদেশের সুন্দর একটি বাংলাদেশ হিসাবে তোমরা সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারো, এই উদাত্ত আহ্বান রেখে এবং আবারও তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আজকে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যারকে, অসংখ্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথা থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। এই উপস্থিতি এই পর্যায়ে আমাদের শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য নিয়ে আসবেন আমাদের শ্রদ্ধেয় জনাব সাইয়েদ স্যারকে সবাই অনুরোধ জানাচ্ছি। আমাদের শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুল্লাহ স্যারকে। এই পর্যায়ে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি জনাব আব্দুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দাখিল ও এসএসসি পরীক্ষার জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, সামনে উপস্থিত শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সুন্দর পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি যে যিনি তোমাদের মতো এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে এই অনুষ্ঠানে আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষকে আমাকে এখানে কথা বলার সুযোগ দান করার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশে একটি ক্রান্তিকাল অতিক্রম করে আজকের এই সুন্দর পরিবেশে আলোচনা করতে পারতেছি। এজন্য আবারও মহানভাবের কৃতজ্ঞতা আদায় করছি। সাথে সাথে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মহানভাবের দরবারে আকুতি জানাচ্ছি আমাদের বাংলাদেশের আমিরে জামাত আল্লামা ডাক্তার শফিকুর রহমান সাহেবের আজকে যে অপারেশন হবে, মহানভাবের দরবারে ফরিয়াদ আল্লাহ তাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করে যেন আমাদের এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার সহযোগিতা করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জিপিএ 5 পাওয়ার তৌফিক দান করেছেন, ওই ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, যাদের অক্লান্ত প্রচেষ্টায় এই ছাত্রছাত্রীরা সুন্দর একটি ফলাফল অর্জন করে দেশকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে এবং তারা সম্পদে পরিণত হবে। এক্ষেত্রে যাদের শ্রম অত্যন্ত মূল্যবান। সাথে সাথে বলতেছি, যারা জিপিএ 5 পেয়েছ, তোমরা আসলে তোমরা দেশের কতটুকু মূল্যবান সম্পদ সেটা আজকে তোমরা উপলব্ধি করতে পারবে না। হয়তো একদিন এর মধ্য থেকেই তোমাদের মধ্য থেকেই এমন এক ব্যক্তি তৈরি হবে যে দেশ পরিচালনা করবে, যে হবে ডক্টর ইউনূস। এক্সাম্পল হিসেবে বললাম যে আজকে ডক্টর ইউনূস চট্টগ্রামের পটিয়া উপজেলার বাথুয়া গ্রাম থেকে এসে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করে তুলেছে। আশা করি এই শরীয়তপুরে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্য থেকেও এমন একজন ছাত্র তৈরি হবে যে এই শরীয়তপুরকে বাংলাদেশ তথা বিশ্বের দরবারে পরিচিত করে তুলবে ইনশাআল্লাহ। আমি আশা করব যারা এখনো কথা বলছো, সরি, এখানে যারা মঞ্চে যারা উপবিষ্ট আছে, আমি অধিকাংশকে চিনি, হয়তো ওনারা আমাকে চিনে কিনা জানি না। সরি, তোমরা টোটাল কথা বন্ধ রাখো। আমি একজন টিচার হিসাবে আজকে যে অনুষ্ঠানে বসেছ, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বলি 24 আওয়ার্স ইনস্টিটিউশন, 24 ঘন্টা শিক্ষা প্রতিষ্ঠান নামে যদি বাংলাদেশের কোন সংগঠন থেকে থাকে সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি আমার ছাত্র জীবনে চট্টগ্রামে একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিলাম, ওখানে 4000 গেস্ট ছিল। আমি যখন অনুষ্ঠানে উপস্থিত হই, নিচতলায় বসেও বুঝি নাই যে উপরে 4000 লোক। আমি দেখেছি ছাত্র শিবির কি জিনিস।
অর্থাৎ এই যে আমরা শব্দ শুনেছি, এখনো কানে শব্দ আসে, 4000 ডেডিকেটের মধ্যে একটি শব্দ উচ্চারণ হয়নি। দয়া করে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই সংগঠন থেকে শিক্ষা নেবে যে নিজের জীবন কিভাবে গড়তে হয়। আমি আশাবাদ ব্যক্ত করব যেসব অভিভাবক এখানে আজকে উপস্থিত হয়েছেন, আপনারা আপনার সন্তানদেরকে আজকে থেকে মনে করবেন সে দেশের একজন সম্পদ। তার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা কোথায় কিভাবে হয় সেটা আপনারা কন্টিনিউ পর্যবেক্ষণ করবেন ইনশাআল্লাহ। যদি মনে করেন যে হ্যাঁ আপনার সন্তানকে দেশের সম্পদে পরিণত করবেন, একজন ছাত্র যখন মেডিকেলে পাশ করে ডাক্তার হয়, সে শুধু তার ব্যক্তির নয়, সে ওই সমাজের নয়, ওই হাসপাতালের মধ্যেই তার গণ্ডি সীমাবদ্ধ নয়, সে তখন আপনার একার নয়, সে তখন হয়ে যায় জাতির। সুতরাং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি অভিভাবকদেরকে জোর অনুরোধ করব, আজকে থেকে তাদের স্বাস্থ্য, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, মোবাইল নেটওয়ার্কিং, এই সব বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দকে এবং যারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সকাল। আজকে আমরা এমন এক ছাত্রছাত্রী ভাই বোনদের সামনে দাঁড়িয়েছি যারা আমাদের শরীয়তপুরের গর্ব, একজন মেধাবী তরুণ ছাত্রছাত্রীদের সামনে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য ধন্যবাদ। যে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবো আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদের স্পেস স্বল্পতার কারণে আমরা অনেক গার্ডিয়ানদের আমরা এখানে বসতে দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে ক্ষমা করতে। সাময়িকভাবে আপনারা এটাকে সুন্দরভাবে নেবেন। আমাদের বাইরে একটা স্টেজ দেওয়া আছে গার্ডিয়ানদের জন্য, আপনারা সেখানে অবস্থান করবেন। যে সবাইকে বোরিং লাগছে মনে হচ্ছে যে আপনাদেরকে তো রিসেপশন থেকে একটা করে গিফট দেওয়া হয়েছে, সবাই পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে একটু হাত জায়গায় দেখানো যায়। সবাই সবারটা ওঠে নেয়, তাহলে সবাই পারবে, নাড়ানো যায়, ওগুলোকে একটু নাড়ানো যায়। যে এখন অনেক সুন্দর লাগতেছে। জি, কৃতি শিক্ষার্থী ভাই বোনদেরকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের শরীয়তপুরের গর্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত সাইদ মাহমুদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই মহৎ উদ্যোগে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আসলে বেশি সময় নেব না, আমার কিছু কথা বলা ছিল আমার স্নেহের ছোট ভাই বন্ধুর উদ্দেশ্যে, ওটা বলার জন্যই মূলত এখানে আসা। তো আমি অনুরোধ করবো আমাকে 3 থেকে 4 মিনিট সময় কষ্ট করে শুনবেন, তাহলে হয়তো আমি আমার কথাগুলো বলতে পারবো। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন করতে চাই আমি আপনাদের সবাই, মানে আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে। যদি আপনারা উত্তর দিলেন আমার জন্য অনেক ইজি হতো কথা বলা আর কি বোঝানো। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত আমরা এখানে সবাই উপস্থিত আছি, আচ্ছা আমরা এমন কেউ আছি যে আমাদের পূর্ব পঞ্চম পুরুষের নাম জানি? মানে আমার দাদার আপনার নাম জানি, এমন কেউ আছে?
একজন কোথায় দুজন কোথায় জানে দাদার দাদার আব্বু নাম, দাদার 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 নাম জানে এমন কেউ আছে? আচ্ছা, এমন কেউ এখানে একজন আছে। আমার সপ্তম পুরুষ পূর্বে আমি কেউ নাম কারো নাম জানি? আচ্ছা, জানি না, কেউই জানি না। আচ্ছা, আমার সপ্তম পুরুষ কত বছর আগে পৃথিবীতে ছিল? কয় বছর হবে সময়টা? কয় বছর হতে পারে? 200 বছর? 200 বছর তো? আচ্ছা, 200 বছর আগে পৃথিবীতে আমার মতো দাঁড়িয়ে বেড়ানোর কিছু মানুষ, আজকে তার পৃথিবীতে অস্তিত্ব নাই। অস্তিত্ব তো নাই, ঠিক সাথে সাথে তার নাম জানা একটা মানুষও ওই পৃথিবীতে নাই। আজকে কয় সাল? এখন কয় সাল চলে? 2025 সাল। ঠিক 2125 থেকে 2225 হলে আগামী 200 বছর পরে আমার আপনার অস্তিত্ব পৃথিবীতে থাকবেই না। পৃথিবীতে আমার আপনার নাম থাকবে না। থাকবে? কেন থাকবে না? কেন থাকবে না বলেন? কারণ প্রত্যেক সৃষ্টি কি আছে? মৃত্যু আছে। আমরাও প্রকৃতির সচরাচর নিয়মে মারা যাব এবং এক সময় পৃথিবী আমাদেরকে কি করবে? স্বাভাবিক নিয়মে ভুলে যাবে। তাহলে এই যে আমার স্বল্প সময় পৃথিবীতে আসা এবং এই স্বল্প সময় পৃথিবীর মধ্যে থেকে চলে যাওয়া, এই সময়কে যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে এই আসা যাওয়ার কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। আরেকটা প্রশ্ন করি, হ্যাঁ, আইসিইউ নাম শুনছেন তো? আইসিইউ কি হয়? আইসিইউতে আমাদের মুমূর্ষ রোগীদের রাখা হয় নাকি? কেন রাখা হয়? তাদের জীবন বাঁচানোর জন্য। লাইফ সাপোর্ট দেওয়া হয় না? ওখানে কি অক্সিজেন দেওয়া হয়? অক্সিজেন দেওয়ার জন্য পে করতে হয়, আপনারা জানেন? কে জানেন? সবাই জানেন পে করতে অক্সিজেন দেওয়ার জন্য? ধরুন একজন রোগীকে আইসিইউতে রাখলে দিনে হয়তো 50,000 টাকা খরচ হয় তার পিছনে। তাহলে একজন রোগীকে অক্সিজেন সহ অন্য সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার জন্য যদি 50,000 টাকা খরচ হয়, এক মাস পরে যাবে 15 লাখ নাকি? এক বছরে কত হয়? 164 লাখ, মানে 1,74 লাখ। আচ্ছা, তাহলে আমি যদি এই পৃথিবীতে বেঁচে থাকি, আমাদের যদি পে করে বেঁচে থাকতে হতো, তাহলে আমার বেঁচে থাকার জন্য আমার পেছনে আমার এক বছরে 1,74 লাখ টাকা খরচ হতো। সবাই টাকা আছে 1,74 লাখ করে? সবাই কাছে আছে না? তাহলে আমি পে করতে পারতাম? আমার পক্ষে পসিবল ছিল আদৌ পে করে 1,74 লাখ টাকা পে করে প্রত্যেক বছর বেঁচে থাকার জন্য যে অক্সিজেন সরবরাহ নিচ্ছি, যেই অন্যান্য সুবিধা নিচ্ছি পরিস্থিতি থেকে সেটা নেওয়ার ছিল না। তাহলে এটা আমাদের কে দিয়েছে? সৃষ্টিকর্তা দিয়েছে। বাট আমরা কি সবসময় সৃষ্টিকর্তার যে আদেশ নিষেধগুলো আছে এটা মেনে চলি? এই যে প্রকৃতি আমাদের এত কিছু দিচ্ছে, পরিবর্তে আমি প্রকৃতিকে কিছু দিচ্ছি জানেন? দিচ্ছি পলিথিন, পলিপ্রোপিন, বোতল, প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা। এটা কারণে কি হচ্ছে? প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে। সৃষ্টিকর্তার এই চমৎকার সৃষ্টি কি হচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে কত অকৃতজ্ঞ। আমরা এক বছরে 1,74 লাখ টাকার আমাদের যে আমরা গ্রহণ করতেছি, বাট বিনিময়ে প্রকৃতি কি করছি? ধ্বংস করতেছি। তাহলে এই থেকে আমাদের সাথে যায়, এটাকে আমরা করতে পারি। তাহলে আমাদেরকে দুটো প্রতিক্রিয়া করতে হবে। প্রথমত হচ্ছে আমরা সৃষ্টিকর্তার আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতি আমাদেরকে যেই সুযোগটা দিচ্ছে, এই সুযোগের প্রতিদান স্বরূপ হলেও আমরা পরিবেশ এবং প্রকৃতির নজর রাখবো। তাদের পরিবেশ প্রকৃতিকে কিভাবে আরো সুস্থ রাখা যায়, সুস্থ রাখা যায় সেদিকে নজর দেবো নাকি? আচ্ছা, একটা গল্প বলে শেষ করি, যদি আপনারা শুনতে চান বলবো। গল্পটা আমাকে স্যার বলছিল, আমি স্কাউট ছিলাম ক্লাস 6 থেকে। তো গল্পটা হচ্ছে এমন, স্যার জাপানে গিয়েছিল স্কাউট জাম্বুরিতে। স্কাউট জাম্বুরির নাম শুনছেন সবাই? স্কাউট জাম্বুরিতে যাওয়ার পরে ওখানে স্যার একটা বাসায় গেছে, তার ফ্রেন্ডের বাসায়, স্কাউটের ফ্রেন্ড। ওই ফ্রেন্ডে দেখতেছে প্রত্যেক দিন সকালে তার ফ্রেন্ডরা 3টা ছবির সামনে দাঁড়ায় থাকে, হাত জড়ো করে, মানে পুজো করার মতো অনেকটা। প্রত্যেকদিন সেটা দেখতেছে যে প্রত্যেকদিন জাপানিজ লোকগুলো কি করে? ওই ছবির সামনে গিয়ে সম্মান প্রদর্শন করে।
স্যার জিজ্ঞেস করলো যে তোমরা কেন করো এটা, এরা কারা, এরা কিন্তু দেবতা বেঁচে কিছু। তখন স্যার যে উত্তরটা পেল সেটা হচ্ছে যে দেখে এরা আসলে দেবতা না। 1945 সালে যখন আমেরিকা আমাদের এখানে বোমা ফেলে তখন আমাদের পরিস্থিতি পরিবেশ এতই খারাপ ছিল যে আমরা না খেয়েছিলাম। এরা হচ্ছে আমার 3 পূর্বপুরুষ। এরা খাবার না পেয়ে মারা যেতে এরকম অবস্থা, তখন আমরা কিছু খাবার পাই, এই খাবার তারা না খেয়ে আমাদেরকে খাওয়ায় এবং ওই খাবার খাওয়ার পরে আমরা বেঁচে থাকি। এই বেঁচে থাকার প্রতিদান স্বরূপ আমরা তাদেরকে কি করি, সম্মান সুযোগ তাদের ছবিতে করতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। আর বয়সের কথা বলবো আমি 1945 সাল, কয় বছর আগে? 55 আর 25 80 বছর আগে। মানে 80 বছর আগে জাপানের অবস্থা এতই খারাপ ছিল যে 80 বছর আগে জাপানের মানুষ না খেয়ে মারা গেছে। পরিবারের একজনকে বাঁচাইতে গিয়ে অন্যদের কি করতে হয়েছে, মারা যেতে হয়েছে। আমাদের বাংলাদেশের অবস্থা 1945 সালে এত খারাপ ছিল, সেই জাপান আজকে কোথায় আর আমরা আজকে কোথায়? এই 80 বছরে জাপান কি করেছে আর আমরা কি করেছি? তাহলে আমাদের কি করতে হবে? জাপান কেন এগিয়েছে? তারা দুর্নীতিকে প্রতিরোধ করতে পেরেছে। তো আমাদের অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা আসুন আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত শরীয়তপুর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি। যে বাংলাদেশে আমরা দুর্নীতি করতে দেবো না, দুর্নীতি হতে দেবো না, নিজেরা দুর্নীতি করবো না। তো আমরা 3টা অধিকার নিলাম। একটা হচ্ছে আমার সৃষ্টিকর্তার প্রতি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করব, আমার পরিবেশ এবং আমার আশেপাশের পরিবেশ প্রতিবেশ রক্ষার দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করব এবং বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুরু করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদ মাহমুদকে। যে এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব, যদি আপনারা সবাই সম্মতি দেন, সহযোগিতা করেন। আপনারা শুনতে রাজি আছেন? জি, এ পর্যায়ে আমাদের মাঝে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসবেন শরীয়তপুর জেলা অথবা শিল্পী গোষ্ঠীর সম্মানিত সহকারী পরিচালক তারেক ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বেদেরগঞ্জ প্যাসিফিক ল্যাবরেটরি স্কুলের সম্মানিত প্রিন্সিপাল, লেখক, গবেষক ভাইকে আজকের এই কৃতি সম্মান অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছাড়িয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছাড়িয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদিয়া দিও। আমি যদি করো
আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসল ইমান তোমার দেয়া, সেই আলোকিত পথ, যে পথে খুঁজে পাই আসল ইমান। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছাড়িয়ে কাছে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছাড়িয়ে কাছে দিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে অনেক বলি স্পেস কম থাকার কারণে আমাদের বসার জন্য অনেক কষ্ট হচ্ছে, এটা আমরা উপলব্ধি করতে পারছি। আপনারা আমাদের মেধাবী, সর্বোচ্চ মেধাবী ভাই বোনরা। এই বছরে যদি শরীয়তপুরের ভিতরে 1 লাখ স্টুডেন্ট থাকে, তার ভিতরে সর্বোচ্চ মেধাবী আমার সামনে বসা। অর্থাৎ মেধাবী শুধু কাগজ কলমেই নেয়, নীতি, নৈতিক চরিত্র, আদর্শের সব দিক থেকেই আমার মেধার স্বাক্ষর রাখতে হবে। যে আমরা এমন একটা প্রজন্ম আমরা পেতে যাচ্ছি, যে প্রজন্ম শুধু আমাদের সার্টিফিকেট নিয়ে মেধাবী হচ্ছে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যে লাইফ আছে, যে আমাদের সুন্নাহ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারছি না। এটা আমাদের জন্য দুঃখজনক। তাই আমি বলবো যে আমরা এখানে যে সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থী ভাই বোনরা আছি, আপনাদের প্রতি সবিনয় অনুরোধ যে আমরা পরিবেশটা সুন্দর রাখবো। মেধাবীদের যে একটা স্বাক্ষর, সেটা আমরা নজির স্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। জি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি, সম্মানিত প্রিয় ভাই অ্যাডভোকেট রাশেদ ভাই। অ্যাডভোকেট রাশেদ ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবীদের এ প্লাস সম্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার মোহাম্মদ গৌতরাম, জেলা সভাপতি সাংবাদ কাউসার, অন্যান্য অতিথিবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, অভিভাবক, শিক্ষক, সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মের লোকদের জানাচ্ছি সুস্বাগতম। সম্মানিত উপস্থিতি, এখানে তোমরা যারা এ ক্লাস পেয়েছো, আমি তোমাদেরকে অভিনন্দন জানাতে চাই, শুভেচ্ছা জানাতে চাই। আমি যদি তোমাদেরকে সকল গোলাপের শুভেচ্ছা জানাই, আমি যদি তোমাদেরকে পৃথিবীতে অসংখ্য পাক পাখালি আছে,
সেই পাকপাখালির কিচিরমিচির শব্দের শুভেচ্ছা জানাই, তাহলে তোমাদের প্রতিভার কাছে তা তুচ্ছ বলে গণ্য হব। আমি যদি তোমাদেরকে পৃথিবীর সর্বোচ্চ মাউন্ট এভারেস্ট এর চূড়ার শুভেচ্ছা জানাই, তাও তোমাদের প্রতিভার কাছে তুচ্ছ বলে গণ্য হবে। আমি যদি তোমাদেরকে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সর্বোচ্চ ঢেউ শুভেচ্ছা জানাই, তাও তোমাদের প্রতিভার কাছে তুচ্ছ বলে গণ্য হবে। আমি যদি তোমাদের আমার বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বোচ্চ সুন্দর সেই ঢেউ শুভেচ্ছা জানাই, তাও তোমাদের প্রতিভার কাছে তুচ্ছ বলে গণ্য হব। আমি তোমাদেরকে এই বিষয়গুলো দিয়ে তোমাদেরকে অভিনন্দন জানাতে চাই না, তোমাদের অভিনন্দন জানাতে চাই আমি পৃথিবীর সেরা সেই মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াতটা তোমাদের কাছে আমি এর আগে বলেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভু নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এক টুকরা রক্ত বিন্দু থেকে। পাঠ করো আপনার পালনকর্তা মহান, যিনি আমাদের কলমের সাথে শিক্ষা দিয়েছেন। মানুষ যা জানতো না তা তিনি শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি দিয়েই তোমাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই, তোমাদেরকে শুভেচ্ছা জানাতে চাই, তোমাদেরকে আজকে আমি গ্রহণ করে নিতে চাই এবং দোয়া করি তোমরা আগামী দিনে তোমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলো, যার দ্বারা এই দেশ অনেক বেশি উপকৃত হয়, এই জাতি অনেক বেশি উপকৃত হয়। এই আশা আমি তোমাদের কাছে আশা করছি। প্রিয় উপস্থিতি, আজকে তোমাদেরকে এখানে কেন সম্বোধনা দেওয়া হলো, তোমাদেরকে কেন এখানে ডাকা হলো, তোমাদের কেন এখানে আহ্বান জানানো হলো, ছোট্ট কিছু মেসেজের জন্য। সময় কম, আমি তোমাদের সোজা চাপটা কয়েকটা কথা বলে বক্তব্য শেষ করবো। তা হচ্ছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি জন্য? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সুতরাং আল্লাহ যে আমাদের ইবাদত জন্য সৃষ্টি করেছে, সুতরাং তার গুণগান করে আমাদের করতে হবে, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। সুতরাং আমাদের সেই কাজগুলো করে আল্লাহকে খুশি করে এই পৃথিবীতে আমরা ফিরে নেব। এরপর দেখো আমাদের একটি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আমরা আল্লাহর নামে কিন্তু আমাদের পড়ার জন্য কিন্তু আল্লাহ আদেশ দিয়েছেন। এরপর দেখেন নবী রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর নারীর জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং তোমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। আল্লাহর হুকুমে তোমাদের কি করতে হবে? এই ফরজ ইবাদতটা অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন করাটা তো সহজ কাজ, অনেক কঠিন। তোমরা যেখানে তোমরা সফল হয়েছো, অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট করেছো, রাত জেগে তোমরা অধ্যবসায় করেছো, যার ফলে তোমরা একটা এ ক্লাস পেয়েছো। সুতরাং এ ক্লাস পেয়ে আমরা কিন্তু ক্ষান্ত হব না, আমরা এ ক্লাস পেয়ে আমরা চুপ হয়ে যাব না। আমাদের কিন্তু আমাদের অনেক দূরে কিন্তু আমাদের যেতে হবে। এরপর আমাদের ইন্টারমিডিয়েট, বিশ্ববিদ্যালয়, কর্মজীবন। সুতরাং আমাদের একটা বড় বৈপ্লবিক একটা বিশাল জীবন আমাদের সামনে কিন্তু অপেক্ষা আছে। আর আমি তোমাদেরকে বলবো, আমাদের বাংলাদেশ আরো অনেক বেশি এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কেন এগিয়ে যেতে পারিনি জানো? এই মেধাবী লোকদের অভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি নাই। আমাদের এই দেশে এখনো আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে অনেক মেধাবী লোকের অভাব। সেই মেধাবীদের অভাবটা তোমাদেরকে পূরণ করতে হবে। এই তোমাদেরকে পূরণ করার জন্য তোমাদেরকে এখানে কিন্তু ডেকে আনা, তোমাদেরকে সম্বোধনা দেওয়া। আগামী দিনে আজকে দেখো চায়না একটা স্যাম্পনি 1800-1200 টাকা আমরা পাওয়া যায়, কিন্তু আমরা দেখো কেমন মেধাবী। আমরা এই 1000 টাকা মোবাইল একটা স্যাম্পনি আজকে আমরা আবিষ্কার করতে পারি নাই, আমরা তৈরি করতে পারি নাই। কিন্তু আমার কথা হলো যে চায়না পাতাছে, চীন, জাপান পাতাছে, ভারত পাতাছে, আমরা কেন পারি না? আমাদের মেধা কেন কম? এত কম না, আমরা কি অনেক বেশি মেধাবী? আমরা সাগর পিছনে রেখেছি, দেখেছো। কিন্তু আমাদের কিন্তু এই মেধাগুলো, তোমরা যারা সায়েন্সে পড়ছো, সায়েন্সে যে বিষয়গুলো তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে সেটা ভালো করে তোমরা অর্জন করবা। যে সাবজেক্টের বিষয়ে পড়াশোনা করবে সেটা তোমাদের ভালোভাবে তোমাদের কিন্তু রপ্ত করতে হবে। প্রিয় উপস্থিতি, আর একটা কথা হচ্ছে যে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দেব না। আজকে এই দুর্নীতির কারণে আমাদের দেশটা পিছনে পড়ে যাচ্ছে। আমরা এই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এরকম এখন আছে। আগামী দিনে এই দেশে তোমরা আগামী দিনে সচিবালয়ে সচিব হবা, তোমরা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হবা, তোমরা আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে তোমরা তোমাদের ভূমিকা রাখবা। তোমরা যখন সেই ভূমিকা রাখার
রাশিদ ভাই আমাদের কাছ থেকে অনেক প্রত্যাশা করেছে, আর আমাদের কাছ থেকে প্রত্যাশা করাটাই স্বাভাবিক, যেহেতু আমরা মেধাবী। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, রাশিদ ভাই কয়েকটি কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করতেছিল, যেগুলো আমাদের হৃদয়ে দাগ কাটে। সেটা হচ্ছে যে আমি একটু আমার মতো করে বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই আমি সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এইটার ব্যাখ্যা, এটার তাৎপর্য খুব গভীর। এখানে আমাদের গার্ডিয়ান মা আছে, আমাদের ভাই আছে, আমার বাবা আছে। আমাদের মা, ভাই, বাবা, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের আত্মীয় স্বজন শুধু আমাদের কাছ থেকে প্রত্যাশা করে আমি একজন বিসিএস ক্যাডার হব, আমি একজন শিল্পপতি হব, আমার একটা গাড়ি থাকবে, আমার একটা বাড়ি থাকবে, আমার একটা কোম্পানি থাকবে, আমার একটা সুন্দরী বউ থাকবে, এমনকি আমার সুদর্শন একটা হাজবেন্ড থাকবে। এটাই আমাদের পরিবার আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। যেই কারণে ফজরের পর করে আমাদের বাবা মা আমাদেরকে কোরআন শিক্ষা করা ফরজ, সেই কোরআন শিক্ষা করতে বক্তব্যে না পাঠিয়ে আমাদেরকে বলে যে বাবা তোমার একটা টিউশনি আছে, তোমাকে মাসে 5,000 টাকা দিয়ে টিউশনিটা করায়, আজকে তোমাকে সেখানে যেতেই হবে। এটাই হচ্ছে বাস্তবতা। তবে কিছু গার্ডিয়ান, কিছু মা বাবা আছে ব্যতিক্রম, যারা আমাদেরকে ধর্মীয় নীতি নৈতিকতা শিক্ষা প্রদান করে। আমি এখানে এটুকুই বলবো যে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে, সেহেতু আমরা ইবাদত বন্দেগী করব এবং আমাদের ক্যারিয়ার গঠন করব, সেটা হবে ইসলামের আলোয় আলোকিত একটা ক্যারিয়ার গঠন করব। আমরা এরকম ক্যারিয়ার গঠন করব না যেটা রাশিদ ভাই আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছে, যেটা আমরা দেখতে পেরেছি যে আমাদের ফরিদপুরে এরকম ক্যারিয়ার গঠন করেছে যে একটা বালিশের দাম মানে কোটি কোটি টাকার ভাউচার দিয়ে সে আমাদের দেশের অর্থ সম্পদকে উৎপাট করে দিয়ে গেছে। আমরা এমন এক জাতি গঠন করবো, আপনারা এখানে বসে আছেন, আগামীতে আপনারা সচিব হবেন, আগামীতে আপনারা এই দেশ পরিচালনা করবেন। এটা এখন হচ্ছে যে আপনাদের কাছে কাল্পনিক হলেও আগামী 10 বছর পরে যারা এই আমলাতন্ত্র, এই রাষ্ট্র রাজনৈতিক যারাই পরিচালনা করবো, এই শরীয়তপুরে তারাই আপনারা আমাদের সামনে বসে আছেন। এজন্য আমরা আপনাদের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করি, এই শরীয়তপুরের মানুষ প্রত্যাশা করে, সেটাই আমরা আশা করি যে আমাদের প্রত্যাশার স্থানটা আপনারা পূরণ করবেন। জি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা বিখ্যাত স্কুল অ্যান্ড কলেজ, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রভাষক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শরীয়তপুর জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট দেওয়ান সিদ্দিক আহমেদ ভাই, অ্যাডভোকেট জজপুর শরীয়তপুর। إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمون أيديهم ونشهد أرجلهم بما كانوا يكسبون. আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি, জুলাইয়ের যোদ্ধা শ্রদ্ধা জনাব স্বাগত কালচার উপস্থিত আছেন। আজকের এই সুন্দর আয়োজনের পরিচালক, ইসলামী ছাত্র শিবিরের শরীয়তপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি স্নেহসদর কামরুজ্জামান কাউসার, ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতিবৃন্দ, সম্মানিত অভিভাবক মন্ডলী, জাতির থাড়াই হিসাবে পরিচিত সাংবাদিক বন্ধুগণ, যাদের নিয়ে আয়োজন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি, যারা তোমরা এ ক্লাস পেয়েছ, সবাইকে
ফরমালি কনগ্রাচুলেশন জানাচ্ছি। তার সাথে সাথে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের প্রতি, যে তারা এরকম একটি সুন্দর আয়োজনের মাধ্যমে শরীয়তপুর জেলায় যারা A+ পেয়েছ তোমরা, তোমাদেরকে একত্রিত করে সংবর্ধনা দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথম থেকে খেয়াল করছি তোমরা খুব যেরকম মেধাবী সেরকম একটু দুষ্টমিত পারদর্শী। আমি ব্যক্তিগতভাবে শিক্ষকতা পেশায় আমার প্রথম দিন যে ক্লাস, সেখানে আমার ডেমোতে এসএসসিতে যারা সায়েন্স থেকে A+ পেয়েছি তাদের সঙ্গে ডেমো ছিল, এখানে A+ দাঁড়িয়েছিল 96। তাহলে আমার 9 বছর শিক্ষকতা করেছি, এর মধ্যে ওখানে বেশ কয়েক বছর এই মেধাবীদের সঙ্গে ক্লাস নিতে হয়েছে। আমি বিনীত অনুরোধ করব যে তোমরা একটু সময় ধৈর্য ধারণ করে কথা শুনবে। আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংগ্রামী সভাপতি, আর্মি ইউনিভার্সিটি নাটোরের সম্মানিত সাবেক ট্রেজারার, আমাদের শরীয়তপুর পালং এবং জাজিরার গণমানুষের নেতা শ্রদ্ধেয় জনাব মোশাররফ হোসেন মাসুদ ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা যখন এরকম এসএসসি পাস করেছিলাম, আমাদের একটি সম্বর্ধনায় ভাই চিফ গেস্ট ছিলেন। তো ভাই উপস্থিতিতে আসলে কথা বলতে গেলে কথা গুছিয়ে আনলে এরকম এলোমেলো হয়ে যায়। আজকে ভাইকে পেয়ে সেই কৃতজ্ঞতা স্বীকার করতে হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি এইভাবে শুরু করছি। আপনারা একটা ব্যানার লাইব্রেরিতে দেখেন, লেখা আছে একটা স্লোগান, কি বলতে পারেন? কেউ দেখেন না? আলোকিত মানুষ চাই। চোখে পড়েছে? চোখে পড়েছে? ব্রাহ্মণ লাইব্রেরি বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা স্লোগান, আলোকিত মানুষ চাই। আচ্ছা, এই আলোকিত মানুষ কি হুমায়ুন আহমেদের বা শামসুর রহমানের বা আল মাহমুদের কবিতা পড়ে বা উপন্যাস পড়ে আলোকিত মানুষ পাওয়া সম্ভব? ভুবন হাজারিকা তাই আফসোস করে বলেছিলেন, মানুষ যদি না হয় মানুষ, দানব হবে না মানুষ। দানব যদি হয় মানুষ, লজ্জা কি পাবে না তুমি? রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটু এগিয়ে গিয়ে স্পষ্ট করেছেন যে পশু পাখি সহজে পশু পাখি হয়, মানুষ সহজে মানুষ হয়। আমরা যদি আরেকটু পিছনের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে মহাগ্রন্থটি দিয়েছিলেন, সেটার প্রথম সূরার নাম শুরু করেছেন পশু দিয়ে, শেষ করেছেন মানুষ দিয়ে। তাহলে আমরা নিজেদেরকে মানুষ দাবি করি, আসলে পশু থেকে শুরু করে শেষে গিয়ে মানুষ। তাহলে মানুষ সত্য অর্জন করার জন্য কিছু কোয়ালিটি অর্জন করার প্রয়োজন বোঝা যাচ্ছে। আপনার আজকে দেখেন, আমাদের এই সমাজে আমাদের এই মানুষগুলা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়েছে। 1976-এ আলফ্রেড মাহান, আমেরিকান নৌবাহিনীর সাবেক প্রধান, তিনি তখন বলেছিলেন যে কোন জাতিকে যদি ধ্বংস করতে চাও, তার সংস্কৃতি ধ্বংস করে দাও। তারই ধারাবাহিকতায় 1977 আমেরিকা স্যাটেলাইট আবিষ্কার করলো। তারই ধারাবাহিকতায় 1992-তে বাংলাদেশে স্যাটেলাইটের পদযাত্রা শুরু হয় এবং CNN এর অপযাত্রা শুরু হয়। এবং 1996-এ বাংলাদেশে ইন্টারনেটের যুগে প্রবেশ করে। এখন বলবেন, ভাই আপনি কি এগুলোর বিপক্ষে কি? না, আমি এগুলোর কোনোটার বিপক্ষে, এগুলোর প্রপার ইউটিলাইজের পক্ষে। আজকে দেখুন,
যে আগ্রাসনটা আমেরিকা 1976-এ আলফ্রেড মাহানের থিওরিকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, সেটা কি করেছে? আজকে আমাদের জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেলছে। আজকে আমাদের যাদেরকে আমরা বুদ্ধিজীবী ভাবি, তাদেরকে যদি দৈনিক নিয়ে 50,000 টাকা দেয়, তাদের পক্ষে একটা বিবৃতি দেওয়ার জন্য পাওয়া যায়, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার জন্য পাওয়া যায়। তাহলে আজকে সেই জায়গায় আমাদের আফসোস করে বলতে হয়, আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলরে আমার মেধাবীদের মাথা খাইল। আজকে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি একটা হিন্দি গান গাও, যদি হিন্দি গান না গাওয়া হয়, যদি না পারে, তখন তাকে আনস্মার্ট পাওয়া হয়। 1952 সালের ভাষা আন্দোলন যদি উর্দুর উপর দিয়ে আগ্রাসনের প্রতিবাদ হয়ে থাকে, তাহলে 24-এর আন্দোলন হচ্ছে অগ্রাসন বিরোধী যেই ক্ষমতা, সেটা শুধু ভারত নয়, সেটা পৃথিবীব্যাপী যে অগ্রাসন, বাংলাদেশের সেই মাথা উঁচু করে যে অগ্রাসন প্রতিরোধ করে দেওয়ার আন্দোলন। আজকে সেটা সফল করার জন্য আজকে তোমাদের সেই দায়িত্ব নিতে হবে, সেই স্বপ্নে বিভোর হতে হবে। আমি 2009 সালে ডক্টর আসাদুল্লাহ ভাই, আমরা কুমিল্লাতে একটা সংবর্ধনা অনুষ্ঠান করেছিলাম। সেখানে কুমিল্লাতে যত ট্যালেন্ট সিটি কর্পোরেশনের ভিতরে প্রায় 450 স্টুডেন্টকে নিয়ে আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছিলাম। সেখানে আসাদুল্লাহ ভাই বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ করে বললেন যে তোমরা আগামী দিনের কে কে মহিলা আহমেদ হতে চাও। 2008 সালের কথা বলছি। তখন একটা মেয়ে হাত করে নাই, সে দাঁড়ায় গেছে। 2012 সালে আমি কুমিল্লা ফোকাসের পরিচালক, তখন আমার 1200 স্টুডেন্ট। তো সর্বশেষ যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, একজনকে ফোন দিতে গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তখন একটা মেয়েকে ফোন দিলাম। সে বলতেছে যে ভাইয়া আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কিন্তু আমি ভর্তি হবো না। বলছিস কেন হবে না? বললো যে আমার 7 লেফটেন্যান্ট হয়েছে। তখন মেয়েটার স্কুল দেখে আমার সন্দেহ লাগলো যে ওই 2008 সালের মেয়েটা কি। তখন মেয়েটা বললো যে হ্যাঁ ভাই আমি ওই মেয়ে। আমি জানি না মেয়েটা মইনু আহমেদ হতে পারবে কিনা, সেনাপ্রধান হতে পারবে কিনা, তবে তার স্বপ্ন ঠিক ছিল। আপনারা বারাক ওবামার কথা জানবেন। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদে লড়াই করতে ঘোষণা দিলেন, তখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি কার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন, আপনি নিজে জানেন? যে সাবেক ফার্স্ট লেডি, সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী বলল যে আমি জানি এবং তাকে আমি পরাজিত করব এবং আমি তাকে রানিং ম্যাট আমার নিযুক্ত করব। তিনি কি রানিং ম্যাট নিযুক্ত করছিলেন? তিনি 3 নম্বর পজিশনে হিলারি ক্লিন্টনকে রেখেছিলেন। আপনার জন অ্যাডামস যখন স্কুলে পড়ে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও? তখন বলছে যে আমি স্বর্গ নরক কিছু বুঝি না, আমি হোয়াইট হাউসে যেতে চাই। তাহলে এই স্বপ্নগুলা যখন লালন করবে, আমাদের ভারতীয় উপমহাদেশের যদি ইতিহাস করো, তুমি দেখবে যে আজ থেকে 200 বছর 300 বছর পূর্বে টোটাল পৃথিবীর যা বাজেট ছিল, শুধু ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক বাজেট তা ছিল। আজকে আমরা সব লোকের অভাবে আমাদের রাষ্ট্র ঘুরে দাঁড়াতে পারতেছে না। এই পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছে 962 জন, তার মধ্যে আমাদের একজন আছে। কিন্তু পৃথিবীতে 5 কোটি মানুষ বসবাস করে। ইহুদি জাতি 22%, নোবেল প্রাপ্তিদের 22% হচ্ছে ইহুদিদের, অর্থাৎ 216 জন হচ্ছে ইহুদি। আমাদের একজন নোবেল পেয়েছে, সেই নোবেল বিজয়ী ব্যক্তি পুরো পৃথিবী কিভাবে দাঁড়িয়ে দিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আগামী দিনে আমাদের বাংলাদেশের জন্য প্রয়োজন একজন মিসাইল ম্যান, যাতে সে আগামী দিনে আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে নিরাপত্তা চাদরের জন্য
বেষ্টন করে তৈরি করবে এবং আগামী দিনের জন্য আকাশ প্রতিরক্ষার জন্য আমাদের একজন বিজ্ঞানী দরকার, সেটা আমরা তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি। আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য একজন অর্থনীতিবিদ দরকার, যথেষ্ট সৎ এবং দক্ষতা সম্পন্ন, সেটা তোমাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। ইসলামী ছাত্র শিবির আজকে তোমাদেরকে সেই কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে এখানে আহ্বান করেছে। আগামী দিনে তোমাদের পথ চলা সহজ হোক, আগামী দিনে তোমাদের পথ চলা আরো সুন্দর হোক, আরো নিরাপদ হোক। যুগ জামানা পাল্টে দিতে চায় না বহুজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, আর সেই জাতির জাগরণটি তৈরি করার জন্য তুমিও সেই ব্যক্তিকে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছে। দিন রাত্রি পার হয়ে মাস বর্ষ অনন্তর মহাযোগ পার হয়ে চলে যায়, তোমাদের মর্মর জীবন স্বপ্ন শেওলা ছাতার তলে ভেসে আসে। পথ আমার তখন ঘুরায় না, চলে এগিয়ে চলে, চল এগিয়ে যাই। আগামী দিনে তোমাদের সাফল্য কামনা করে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমার অবসরের কথাগুলো বললাম। আগামী দিনে তোমরা গুছালোভাবে তোমাদের লাইফ দাঁড় করাবার সেই প্রত্যাশা কামনা বাসনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।